হ্যালো লিসেনার, আজকে লেকচারে আমরা ইন্টারফেসের উপর একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখব। আপনি ইমাজিন করেন আপনি একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানির সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছেন। দ্যাট মিনস আপনার একটা পেমেন্ট গেটওয়ে ডেভেলপ করতেছেন এবং আপনাদের এই পেমেন্ট গেটওয়েটা বিভিন্ন ই কমার্স কোম্পানি তারা তাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে চাইবে, যাতে করে আপনাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কাস্টমাররা মানে ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট কিনতে পারে বা দ্যাট মিনস পে করতে পারে। সো আপনাদের এই কোম্পানি এবং ই কমার্স কোম্পানির মধ্যে একটা কোলাবোরেশন হবে, তাই না? একটা কলাব হবে। সো এই কলাবটা হওয়ার পর আপনারা কি করবেন, যে আপনি করবেন কি, যে কোনো একটা এপিআই তাদেরকে প্রোভাইড করবেন ওই ই কমার্স সাইটকে, তাই না? বা ওই ই কমার্স সাইটে যারা ডেভেলপার আছে তাদেরকে এপিআইটা প্রোভাইড করবেন। সো তারা তখন আপনাদের ওই এপিআইয়ের মাধ্যমে ওই পেমেন্ট গেটওয়েটা তাদের সাইটে তারা ইন্টিগ্রেট করে ফেলবে, যাতে করে মানে আপনাদের পেমেন্ট গেটের মাধ্যমে আপনাদের পেমেন্ট গেটের থ্রুতে তারা হচ্ছে মানে রিসিভ করতে পারে আর কি। ওকে, সো আমরা এই প্রোগ্রামটাই দেখবো, মানে একটু প্রোগ্রামেটিক্যালি দেখার ট্রাই করি। তো এক কাজ করি, ইন্টারফেস আমি একটা প্যাকেজ ক্রিয়েট করে নিই, আলাদা একটা প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজের নাম দিলাম যে হচ্ছে ইন্টারফেস, কী দেবো, ইন্টারফেস রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, এভাবে দিলাম, ইন্টারফেস রিয়েল লাইফ এক্সাম্পল। ওহো সরি, ক্লাস ক্রিয়েট করে ফেলছি। একটা প্যাকেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আমরা আলাদা একটা প্যাকেজ নেই। হ্যাঁ, ইন্টারফেস রিয়েল লাইফ এক্সাম্পল। দেন আমরা ওই প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করি। সাপোজ আপনি অ্যাকচুয়ালি যে পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করতেছেন, সেই পেমেন্ট গেটওয়ের নাম আমি ধরলাম বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, যেমন এসএসএল কমার্স আছে, আমার পে আছে, ধরলাম আমার পে। হ্যাঁ, আমার পে এটা হচ্ছে একটা কি, একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি যারা পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে তারা প্রোভাইড করে। হ্যাঁ, তো এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি পেমেন্টটা হয় কীভাবে, এই পেমেন্ট গেটওয়ে কোম্পানি কিন্তু আবার বিভিন্ন মানে হচ্ছে কী বলবো, বিভিন্ন হচ্ছে মানে আলাদা মানে যারা পেমেন্ট নেয় আর কি, মানে আমরা পেমেন্ট করি বা হচ্ছে উইথড্র করতে পারি, মানে এই ধরনের অনেক কিছু আছে না, যেমন বিকাশ, রকেট, নগদ, নেক্সাস পে, এবি ব্যাংক, সিটি ব্যাংক, মানে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং সিস্টেম বা হচ্ছে আমরা যে মোবাইল ব্যাঙ্কিং যেগুলো দেখে থাকি, এগুলোর মাধ্যমে কি আমরা অ্যাকচুয়ালি কি পে করি, তাই না? ইউজাররা পে করতে পারে। সো এই আমার পে এই কোম্পানির সাথে দেখা যাচ্ছে বিকাশ, রকেট, নগদ, সিটি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, এরকম 10 থেকে 15টা ব্যাঙ্কিং সিস্টেম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাথে তাদের হচ্ছে মানে কলাব আছে। সো এখন আপনি কী করবেন, এই আমার পের মধ্যে আমরা এইভাবে ম্যাথড লিখতে পারি যে ভয়েড রকেট পেমেন্ট, তাই না? ভয়েড রকেট পেমেন্ট। দেন আবার এভাবে লিখতে পারি আমরা যে ভয়েড বিকাশ পেমেন্ট, তাই না? এভাবে আমরা লিখতে পারি যে নেক্সাস পেমেন্ট। তো এইগুলোর মধ্যে আমরা কি করব, এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল কোড লিখবো, তাই না? যে ইউজার যখন হচ্ছে রকেটের মাধ্যমে পেমেন্টটা দিবে, দ্যাট মিনস রকেটের মাধ্যমেই তো পেমেন্টটা এসে এই আমার পে কোম্পানির মধ্যে এসে মানে রিসিভ করবে আমার পে কোম্পানি, এবং এই আমার পে কোম্পানি থেকে তখন ওই ই কমার্স ওয়েবসাইট অ্যাকচুয়ালি মানে মান্থলি উইথড্র করবে। তার মানে কি, যে আমার পে এই কোম্পানির সাথে অনেকগুলো পেমেন্ট সিস্টেম হচ্ছে আছে আর কি, ইন্টিগ্রেট করা আছে, যে রকেট পেমেন্ট, বিকাশ পেমেন্ট, নেক্সাস পে, সিটি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, যাতে করে ইউজাররা ওই নেক্সাস পে, রকেট, বিকাশ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারে, এবং সবগুলো পেমেন্ট অ্যাকচুয়ালি মানে জমা হবে কার মধ্যে, আমার পে এই কোম্পানির মাধ্যমে, মানে এই কোম্পানির মধ্যে। সো ওই ই কমার্স ওয়েবসাইটে তো এই আমার পের মানে কোম্পানির একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টের মধ্যে মানে সব ধরনের মানে মানি এসে জমা হবে, এবং ই কমার্স সাইট কী করবে, পরবর্তীতে ওই আমার পে থেকে ওখান থেকে উইথড্র করে ফেলবে। সো আমার পে যখন এই রকেট, বিকাশ এগুলোর সাথে ইন্টিগ্রেট করবে, তখন কি মানে বিকাশে যাতে করে মানুষ পেমেন্ট করতে পারে সেই জন্য লজিক্যাল কিছু কোড থাকবে, সেগুলো অবশ্যই তাকে এই মেথডের মধ্যে লিখতে হবে, তাই না? আপাতত আমি ধরলাম, মানে আমি এখানে কোনো কাজই করলাম না, আমি এখানে জাস্ট শুধুমাত্র একটা লাইন প্রিন্ট করে, হ্যাঁ, যে এভাবে করি পেমেন্ট থ্রো রকেট। পেমেন্ট থ্রো বিকাশ, পেমেন্ট থ্রো নেক্সাস,
এখানে আমরা অ্যাকচুয়ালি জাস্ট সিম্পল একটা লাইন লিখলাম, বাট এখানে আমরা শুধু একমাত্র সিম্পল লাইন লিখবো না, আমরা এখানে কী করবো, মানে ডাটাবেজের সাথে কানেক্ট হবে ওই কোডগুলো লিখতে হবে। হ্যাঁ, ডাটাবেজের সাথে ফার্স্টে কানেক্ট হবে, দেন ডাটাবেজের সাথে হচ্ছে ম্যাচ করবে। ইউজার যে রকেটের মাধ্যমে পেমেন্ট করতেছে তাকে ফার্স্টে কী করতে হবে, আমরা নর্মালি যখন রকেটের মাধ্যমে কোনো ই কমার্স সাইটে বা অনলাইনে যখন আমরা পেমেন্ট করি, মানে ট্রানজ্যাকশন সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, যে আমাদেরকে রকেট অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, দেন সেটা ভেরিফাই করে, দেন আমাদের পিন নাম্বার দিতে হয়, পিন নাম্বার দেওয়ার পর মানে সেকেন্ড স্টেজ ভেরিফাই হয়, দেন ওটিপি ভেরিফিকেশন হয়, তাই না? বিভিন্ন সাইটগুলো কিন্তু কী করে, ওটিপি ভেরিফিকেশন হয়। এই ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর তারা অ্যাকচুয়ালি কী করে, যে ডাটাবেজের মাধ্যমে মানে ডাটাবেজের সাথে সে অ্যাকচুয়ালি মানে ফেচ করে, ডাটাবেজ থেকে আপনার ইনফরমেশনগুলো সে ফেচ করে রিট্রিভ করে ম্যাচ করার ট্রাই করে, যে হ্যাঁ আপনার নামে যদি রকেটে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনার যদি মানে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে সেটা যদি মানে পেয়েবল অ্যামাউন্টের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আপনি পেটা করতে পারবেন, তাই না? মানে পেমেন্টটা মানে সাকসেসফুলি করতে পারবেন। তো এই যে কাজগুলো, লজিক্যালি যে কাজগুলো, সেগুলো কিন্তু এই মেথডের মধ্যে আমরা লিখে রাখি, বাট আপাতত এই কাজগুলো আমরা করতেছি না। হ্যাঁ, খুবই সিম্পল ওয়েতে করতেছি, যে জাস্ট একটা লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা রকেটের থ্রুতে পেমেন্ট হচ্ছে, এটা বিকাশের থ্রুতে পেমেন্ট হচ্ছে, আর এটা নেক্সাসের থ্রুতে পেমেন্ট হচ্ছে। ওকে ফাইন, আপনি এই কাজগুলো করলেন। এখন আপনি কি করবেন? এখন ধরুন যে হচ্ছে অ্যামাজন বাংলাদেশে চলে আসবে বিজনেস করতে, তার মানে কি যে অ্যামাজনের ই কমার্স সাইট তারা চাচ্ছে যে এই আমার পে, এই পেমেন্ট গেটওয়েটা, যেহেতু এটা একটা মানে খুবই পপুলার একটা রিনাউয়েড একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি, সো তারা যাচ্ছে তাদের সাথে একটা কলাপ করতে, যাতে করে মানে এই আমার পের এই সিস্টেমটা মানে পেমেন্ট গেটওয়েটা তারা তাদের সাইটে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে আর কি, ইন্টিগ্রেট করবে। তো এটা করতে হলে তাহলে এখন অ্যামাজনকে আপনার অবশ্যই মানে কোনো কোড বা কোনো ক্লাস বা কোনো কিছু আপনাকে দিতে হবে, কোনো এপিআই দিতে হবে। সো অ্যামাজনের ভিতর থেকে যখন ইউজার পেমেন্ট করবে তখন আপনি কি করবেন, আপনি তখন আমার পে ক্লাসটা থেকে দিয়ে দিতে হবে না, এই আমার পে ক্লাসটা দিতে হবে, এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমার পে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, তিনি অবজেক্ট ধরে বিকাশ পেমেন্ট করবে, তাই না? এভাবেই তো হবে কাজটা নাকি? এবং আমরা এখানে এই কাজটা করতে পারি যে হচ্ছে আমরা আমার পের মধ্যে এখানে আমরা এইভাবে ডাবল পেয়েবল অ্যামাউন্ট এভাবে দিতে পারি, এবং আমরা এখানে আরেকটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হ্যাঁ পেমেন্ট দিতে পারি, দেন আমরা এখান থেকে দেখাতে পারি যে পেমেন্ট থ্রু রকেট, দেওয়ার পর আমরা জাস্ট যে পেমেন্টটা করবো সেটা এখানে দেখানো হবে, বা পেমেন্ট থ্রু রকেট পেমেন্ট ডান বাই রকেট। আমরা এখানে এই কাজগুলো করতে পারি, এবং এখানেও সেম আমরা বিকাশ, এবং এখানে হবে কি নেক্সাস। যে অ্যামাজন থেকে ইউজার যখন পেমেন্ট করবে, সো অ্যামাজনকে তো অবশ্যই আপনার এই ক্লাসটা দিয়ে দিতে হবে অ্যামাজনকে, তাই না? এবং তারা তখন এই ক্লাসটাকে কম্পাইল করবে, কম্পাইল করার পর সেখান থেকে ইউজারদেরকে জাস্ট এই মেথডটা দিবে। ইউজার কী করবে, যে জাস্ট শুধুমাত্র কল করবে a.বিকাশ পেমেন্ট, দেন প্রোডাক্টের পেমেন্ট করে দিল, যে 300 টাকা পেমেন্ট হয়ে গেল। সো দেখেন আমরা প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছি পেমেন্ট ইজ সাকসেসফুলি ডান বাই বিকাশ 300। আচ্ছা, এখানে বানানটা ভুল করছি আমরা, সরি। ওকে, সো এই সিচুয়েশনে দেখেন এখন যে প্রবলেমটা হচ্ছে, আপনি তো এই আমার পে এই ক্লাসের মধ্যে আপনি সবগুলো মেথডের মানে ইমপ্লিমেন্টেশনগুলো আপনি এখানে করে রাখছেন, তাই না? যে লজিক্যাল সবগুলো কোডগুলো, যে ডাটাবেস থেকে ডাটা ফেচ করে আনতেছে, ফেচ করে আনার পর আপনি লজিক্যাল যে ইমপ্লিমেন্টেশনগুলো করতেছেন, চেক করতেছে, ভেরিফাই করতেছে, সেই ভেরিফাইয়ের কোডগুলো এর মধ্যে আছে। দেন এখান থেকে যে উইথড্র করতেছে, উইথড্রোর যে লজিকগুলো সেগুলো এর মধ্যে আছে। সো আপনি যদি ক্লাসটা দিয়ে দেন তাহলে কী করতেছেন, আপনি আপনার নিজের সমস্ত সিকিউর কোডগুলোকে আপনি এক্সপোজ করে দিচ্ছেন, তাই না? অ্যামাজনের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে। এতে করে কি আপনার কোম্পানি অনেক বড় লস হয়ে যেতে পারে, বা যে কোনো ধরনের রিস্ক, আপনার অনেক বড় রিস্ক থেকে যাচ্ছে, আপনার যে কোনো ধরনের মানে যে কোনো সময় যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে। মানে এখান থেকে ইচ্ছা করলে অ্যামাজন সব ধরনের মানে আপনার এখান থেকে টাকা উইথড্র করে নিতে পারে, বিকজ আপনার এই পেমেন্ট গেটে তো শুধুমাত্র অ্যামাজন ইউজ করতেছে না, এটা তো আরও অনেক ই কমার্স সাইট ইউজ করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক এই ডাটাগুলোকে অনেক প্রোটেক্টেড করতে হবে,
মানে আপনাকে এমনভাবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে যাতে করে আপনি আমাজনকে মানে এই কোডগুলো এই লজিক্যাল কোডগুলো যেন অ্যামাজন কখনোই দেখতে না পারে। দ্যাট মিনস আপনি সমস্ত ই কমার্স সাইটকেই আপনি আপনার এপিআই দিবেন। দ্যাট মিনস তারা আপনার এপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, বাট তারা আপনার মানে ব্যাক এন্ডের লজিক্যাল কোডগুলো কখনোই দেখতে পারবে না। তো এই কাজটা আমরা এখন কীভাবে করব? এই কাজটা করতে হলে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করতে হবে। তার মানে আমরা এই আমার পে, হ্যাঁ এইটাকে আমি ইন্টারফেস ডিক্লেয়ার করে দেবো। এটাকে আমি করে দিচ্ছি কি ইন্টারফেস করে দিলাম, এটাকে আমি ক্লাস রাখলাম না, এটাকে করে দিলাম কি ইন্টারফেস। সো এর মধ্যে আমি মেথডগুলো আর লিখতে পারবো না, মেথডগুলোকে আমি কাট করে নিলাম। এখন আমি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যেই ক্লাসের নাম আমি দিব যে হচ্ছে আমার পে ট্রানজ্যাকশন ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ ক্লাসের নাম। এই ক্লাসের মধ্যে আমি এই কোডগুলোকে কপি করে রাখলাম, হ্যাঁ এই ক্লাসের মধ্যে আমি কপি করে রাখলাম। তো এখন একটা কাজ করি, দেখেন আমি কি করতেছি, একটু কপি করে রাখি এগুলোকে, জাস্ট একটু কপি করে রাখি। এগুলোকে কপি করলাম কেন বলেন তো? এইগুলোকে আছে আমি ওই ইন্টারফেসের মধ্যে ইমপ্লিমেন্ট করব। দেখেন ইন্টারফেসের মধ্যে আমি শুধুমাত্র 3টা মেথড লিখলাম। বাই ডিফল্ট কি মেথডগুলো কি পাবলিক, অ্যাবস্ট্রাক্ট, তাই না? সো দেখেন আমি যদি এখন কেটেও দিই, আমি এখন কি করব? ইমপ্লিমেন্ট করব কাকে? আমার পেকে। সো আমার পে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে কি করতে হবে বলতেছে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। সো আমাদেরকে এই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতেই হবে। দেখেন আমি এখন কি করলাম, এই কোডগুলোর মধ্যে পার্থক্য দেখছেন? শুধুমাত্র আমি এখানে ইন্টিগ্রেটগুলো করে রাখছিলাম। সো আমি এগুলোকে আপাতত উঠিয়ে দিচ্ছি, সেম কাজটা আমরা করছি, হ্যাঁ। বা একটা কাজ করতে পারেন যে এখান থেকে আমরা কপি করে এখানে বসিয়ে দিই। মানে আমি কিন্তু ওভারহেড আগেই করে ফেলছিলাম, হ্যাঁ আমরা আগেই কিন্তু ওভারহেড করছিলাম। সো জাস্ট আমি যাতে করে কোড বারবার রিপিটেটিভ কোড জন্য লিখতে না হয়, জাস্ট এই কাজটা আমরা করলাম এখানে। যে আমরা কী করলাম, ওই 3টা ম্যাথড ইন্টারফেসে ওই 3টা ম্যাথডকে আমরা এ করলাম, ওভারহেড করলাম, করার পর আমরা আমাদের নিজেদের মতো করে ইমপ্লিমেন্টেশনকে অ্যাড করলাম। তার মানে কি ডাটাবেস থেকে হচ্ছে ডাটা ফেচ করবে, ভেরিফাই করবে, ওটিপি সেন্ড করবে, মানে উইথড্র হবে, তারপর হচ্ছে অ্যামাউন্ট আছে কি না, মানে উইথড্র যে পরিমাণ করবে বা পেমেন্ট যে পরিমাণে করবে আর কি, পেয়েবল অ্যামাউন্ট অ্যাকচুয়ালি মানে ব্যালেন্সের চেয়ে কম কিনা বা ব্যালেন্সের চেয়ে বেশি হয়ে যাচ্ছে কিনা। সো এই সবগুলো লজিক্যাল সব কাজটা যা হবে সব কিছু এই ক্লাসের মধ্যে হবে, এই ক্লাসের মেথডের মধ্যে হবে। তার মানে কি এগুলো হচ্ছে আনইমপ্লিমেন্টেড মেথড, মানে ইনকমপ্লিট একটা ইন্টারফেস। সো এই মেথডগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশন করলাম কি আমার পে ট্রানজ্যাকশন ইমপ্লিমেন্টেশন এই ক্লাসের মধ্যে। তার মানে কি এই ক্লাসটা এখন আমার সম্পূর্ণ হাইড। দ্যাট মিনস আমরা এখন অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করে ফেললাম, যে আমরা এখন ইউজারদেরকে শুধুমাত্র এইটা দিব। মানে আমরা এখন মানে যত ই কমার্স সাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করতে চাইবো, মানে কলাপ করতে চাইবো, সবগুলোকে আমরা কী করবো, এই শুধু ইন্টারফেসটা প্রোভাইড করবো। যে বললো ভাই দেখো তোমরা শুধুমাত্র এই মেথডগুলো দিলাম, তোমরা কিছু না, তোমরা তোমার সাইটে এটাকে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবা, করার পর ইউজারদেরকে শুধু এটা দিবা। তো ইউজারের কী দরকার, রকেট পেমেন্ট দরকার, সে শুধু রকেট পেমেন্ট কল করবে, করে অ্যামাউন্ট পাঠিয়ে দিবে। বিকাশ পেমেন্ট কল করবে, যে প্রোডাক্ট কিনতেছে ওই প্রোডাক্টের মানে টাকাটা হচ্ছে এর মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে কি হলো, অ্যামাজন কিন্তু তারা হচ্ছে এই আমার পের যে নিজস্ব যে লজিক্যাল যে কোডগুলো সেগুলো কিন্তু তারা দেখতে পারলো না। তার মানে কি আপনার এই সিস্টেমটা টোটালি সিকিউর হলো। সো এই বিষয়টা আমরা করতে পারি শুধুমাত্র এই ইন্টারফেসের মাধ্যমেই, মানে 100% আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারতেছি। তো এখন দেখেন, এখন অ্যামাজন কী করবে, অ্যামাজনকে এখন আমরা দিব যে আমার পে এই ইন্টারফেসটা আমরা তাকে দিয়ে দেবো, এই নাও তোমরা দেখো ইন্টারফেসটা দেখো। এখন তারা কী করবে, এবং আমরা এই যে আমার পে ট্রানজ্যাকশন ইমপ্লিমেন্টেশন এই ক্লাসটা কম্পাইল হওয়া অবস্থায় আমরা এটাকে কোনো একটা সার্ভারের মাধ্যমে তাকে প্রোভাইড করব। সেটা হতে পারে কোনো একটা সার্ভার বা হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে, ক্লাউডের মাধ্যমে আমরা তাকে প্রোভাইড করলাম কম্পাইল ক্লাসটাকে। সো তারা কী করবে, তারা এখন নিউ আমার পে ট্রানজ্যাকশন এটাকে এখানে দিবে। তারা শুধুমাত্র এই আমার পে এই ইন্টারফেসটা দেখতে পারতেছে, তারা কিন্তু এই আমার পে ট্রানজ্যাকশন ইমপ্লিমেন্টেশন এই ক্লাসটা কিন্তু তারা দেখতে পারতেছে না। এটা কিন্তু সম্পূর্ণ সার্ভার থেকে আসতেছে, মানে এটা সার্ভার থেকে এসে জাস্ট কম্পাইল হয়ে যাচ্ছে, তারা কিন্তু এটাকে দেখতে পারতেছে না। তারা এখন কী করবে, এখন তারা ইউজারদেরকে দিয়ে দিচ্ছে। সো ইউজার এখন দেখবে ঠিক আছে এ ডট কী কী পেমেন্ট মেথড আছে, ইউজার দেখলো যে আচ্ছা বিকাশ আছে,
আচ্ছা বিকাশ আমি করবো না, আচ্ছা আমি নেক্সাস পে আছে, ঠিক আছে আমি নেক্সাস পেতে করবো। বিকাশ এখন তো ইউজার এখন কী করবে, নেক্সাস পে কল করবে, কল করে এখানে সে টাকা পাঠিয়ে দিবে। ওকে ফাইন, প্রোগ্রাম রান করি। হ্যাঁ ইউজার এখন দেখতে পারবে যে হ্যাঁ পেমেন্ট ইজ সাকসেসফুলি ডান বাই নেক্সাস 400। তার মানে কী হলো দেখেন, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা যে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করলাম, এটার মাধ্যমে আমাদের মানে পেমেন্ট গেটওয়ে হিসেবে আমাদের যে গোলটা সেটাও অ্যাচিভ হলো, অ্যামাজনের যেটা নিড সেটাও কিন্তু মানে তার গোলটা অ্যাচিভ হয়ে গেল। মানে অ্যামাজনে কী দরকার ছিল, তার জাস্ট আপনার এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা দরকার ছিল, তার জাস্ট দরকার ছিল কি যাতে করে আপনার এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মানে বাংলাদেশি ইউজাররা যে মানে বাংলাদেশের যে লোকাল যে ব্যাঙ্কিং সিস্টেম বা ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং আছে এগুলোর মাধ্যমে যাতে করে আপনাদের পেমেন্ট গেটের থ্রুতে তারা তাদের সাইটে পেমেন্ট করতে পারে, তাদের এটাতে গোল ছিল, তাই না? এই গোলটাও তারা অ্যাচিভ করে ফেললো। এবং আপনার যে পেমেন্ট গেটওয়ে, আপনাদের কি গোল ছিল যে হ্যাঁ আপনাদের পেমেন্ট গেটওয়ে মাল্টিপল ই কমার্স সাইট ইউজ করবে, বাট আপনাদের লজিক্যাল কোনো কিছু ব্যাকএন্ডের কোনো কিছু তারা দেখতে পারবে না, শুধুমাত্র তাদেরকে আমরা একটা এপিআই দিব। সো ইন্টারফেসের মাধ্যমে আমরা তাকে এপিআইটা দিয়ে দিলাম, সো এপিআই ধরেই তারা কাজ করবে। তাহলে দেখেন কীভাবে আমরা ইন্টারফেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাচিভ করি। এটা খুবই সিম্পল, খুবই ছোট্ট একটা প্রোগ্রাম, জাস্ট আপনাদেরকে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো আমি তো বারবার বলতেছি যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব তখন আপনারা দেখবেন হ্যাঁ আমরা মাইসিকুয়েল ডাটাবেস, ওরাকল ডাটাবেস, টমক্যাট সার্ভার থেকে কীভাবে আমরা সম্পূর্ণ এই কাজগুলো করে থাকি, হ্যাঁ এগুলা। সো আপনারা যখন আস্তে আস্তে করে ইনশাল্লাহ মানে অনেক বড় মানে সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবেন ইনশাল্লাহ, যখন আপনারা একদম অ্যাকচুয়াল ফিল্ডে কাজ করবেন, যখন আপনারা এইভাবে কোনো ডেভেলপার হিসেবে কাজ করবেন তখন আপনি এগুলো রিয়েলাইজ করতে পারবেন হ্যাঁ ভাইয়া তো যেগুলো বলতেছিল এইগুলোই তো আমরা আসলে ইমপ্লিমেন্ট করতেছি, এগুলোই তো করতেছি। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনারা ফিউচারে কখনোই এই অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস এগুলো নিয়ে আদার্স কোনো ওয়ে বা আদার্স কোনো লেকচার ভিডিও ডকুমেন্টেশন কোনো কিছু ফলো করতে হবে না ইনশাল্লাহ। সো আমরা আজকের এই লেকচারে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো মানে আমরা জাস্ট অ্যাট এ গ্লান্স একটু দেখবো যে অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেসের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমরা অ্যাট এ গ্লান্স একটু মানে রিভিউ করবো, হ্যাঁ যাতে করে আপনাদের এই অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেস নিয়ে আর কোনো মানে কনফিউশন না থাকে। সো আমরা জাস্ট এখন আর একটু থিওরিটিক্যাল ডিসকাস করবো, জাস্ট 2 থেকে 3 মিনিট। ওকে, সো আমরা এখন স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো আমরা শুরু করি। তো এখানে আমি স্লাইড আকারে সব কিছু দিয়ে রেখেছি, আপনারা জাস্ট বাসায় নিজেরা এগুলো পড়লেই বুঝতে পারতেন, বাট তারপরে জাস্ট আমি একবার রিভিউ করে দিই আপনাদের সুবিধার্থে। সো ফার্স্ট আমরা আসি কিওয়ার্ড ইউজ, হ্যাঁ যে ফার্স্ট পয়েন্টে কি বলছে যে 2 কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ক্লাস আর ইউজ টু ডিফাইন অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদেরকে ডিক্লেয়ার করতে হলে 2টা কিওয়ার্ড দরকার, তাই না? ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট 2টা কিওয়ার্ড। আর ইন্টারফেস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই বা ডিক্লেয়ার করতে চাই তাহলে কি জাস্ট একটা কিওয়ার্ডই আমরা যথেষ্ট, তাই না? শুধুমাত্র ইন্টারফেস দিয়ে আমরা ইন্টারফেসের নামটা দিয়ে দিই। আর ক্লাসের ক্ষেত্রে কী হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে ক্লাসের নেম, 2টা কিওয়ার্ড দিতে হয়। সেকেন্ড যে পয়েন্ট সেটা দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমি মানে করতে চাই আর কি ইনহেরিট করতে চাই তাহলে কী করতে হবে, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতে হয়। আর আমি যদি ইন্টারফেসকে মানে ইনহেরিট করতে চাই তাহলে কী করতে হবে, ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন ভেরিয়েবল, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলো হতে পারে ফাইনাল, নন ফাইনাল, স্ট্যাটিক, নন স্ট্যাটিক, যে কোনো কিছু, তাই না? ইনস্ট্যান্স ভেরিয়েবল, নন ইনস্ট্যান্স ভেরিয়েবল সব কিছুই হতে পারে। বাট ইন্টারফেসের মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি সেগুলো শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবল। আমরা যদি নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করেও থাকি যে ইন্টিজার ইকুয়ালস টু 10, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার ইকুয়ালস টু 10, তাই না? সো ইন্টারফেসের মধ্যে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাকচুয়ালি থাকতে পারে না। 4 নম্বর যে পয়েন্ট সেটা কি বলছে যে দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেরিয়েবল ডাজেন্ট রিকোয়ার টু পারফর্ম ইনিশিয়ালাইজেশন অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন। সো আপনি একটু বুঝতে পারছেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলোকে মানে ক্লাস সেগুলোকে একদম ইনিশিয়াল স্টেজে আমাদেরকে মানে সেগুলোকে ইনিশিয়ালাইজ করার দরকার হয় না। আমরা কিন্তু শুধুমাত্র ইন্টিজার এক্স ডিক্লেয়ার করে রাখতে পারি। পরবর্তীতে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মানে এর মাধ্যমে কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু আমরা যে সুপার ইউজের মাধ্যমে চাইল্ড ক্লাসের সুপার ইউজের মাধ্যমে আমরা কিন্তু মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা মানে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। বাট ইন্টারফেসের মধ্যে আমরা যে সমস্ত ভেরিয়েবল বা কনস্ট্যান্টগুলো ডিক্লেয়ার করি সেগুলোকে কি একদম মানে ইন্টারফেস ডিক্লারেশনের সময়ই আমাদেরকে এগুলো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হয়, বিকজ যেহেতু ফাইনাল। সো ফাইনালকে আমরা কখনই পরবর্তীতে মানে আমরা চাইল্ড ক্লাস থেকে বা আদার্স কোনো ওয়েতে আমরা সেগুলোকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি না। দেন 5 নম্বর যে পয়েন্ট কী বলতে দেখেন যে এভরি মেথড প্রেজেন্ট ইনসাইড অ্যান্ড ইন্টারফেস ইজ অলওয়েজ পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, তাই না? যে ইন্টারফেসের ক্ষেত্রে মানে প্রত্যেকটা মেথড অটোমেটিক্যালি বাই ডিফল্ট পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার মানে হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি ইমপ্লিসিটলি কম্পাইলার এটা কাজটা করে থাকে। আর মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, মানে কনক্রিট মেথড ইচ্ছা করলে আমরা রাখতে পারি। ওকে, দেন কনস্ট্রাক্টর, যে ইন্টারফেসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা দরকার হয় না। সো যেহেতু কনস্ট্রাক্টর নাই
মানে ইন্টারফেসের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলো কি বাই ডিফল্ট ফাইনাল স্ট্যাটিক। সো সেগুলোকে তো আমার কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করার দরকার নেই। সো এই কারণে মানে ইন্টারফেসের মধ্যে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু আমরা মানে ইন্টারফেসে কোনো ইনস্ট্যান্স বা অবজেক্টও ক্রিয়েট করতে পারি না। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনস্ট্রাক্টর সাপোর্ট করে, বিকজ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা ওই ধরনের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেগুলোকে আমরা ইনিশিয়াল স্টেজে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লারেশনের সময় আমরা তাদেরকে ভ্যালু দিয়ে অ্যাসাইন করি না, আমরা পরবর্তীতে কনস্ট্রাক্টরের মাধ্যমে তাদেরকে ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনস্ট্রাক্টর সাপোর্ট করে। দেন 7 নম্বর যে পয়েন্ট দেখেন যে এই নাম্বারে কি বলেছে যে উই কান্ট ডিক্লেয়ার ইনস্ট্যান্স অ্যান্ড স্ট্যাটিক ব্লক মানে ইনসাইড অ্যান ইন্টারফেস, ইফ ইউ ডিক্লেয়ার দেম ইউ উইল গেট কম্পাইল টাইম এরর। তার মানে কি যে আমরা একটা ইন্টারফেসের মধ্যে ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক ব্লক আমরা ডিক্লেয়ার করতে পারি না, যদি আমরা ডিক্লেয়ার করে থাকি তাহলে কি কম্পাইল টাইম এরর আমরা পাবো। বাট আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু সব কিছু করতে পারি, একটা স্ট্যাটিক ব্লক, ইনস্ট্যান্স ব্লক। তার মানে কি আমরা ক্লাসের মধ্যে যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেও করতে পারি। ওকে, 8 নম্বর যে পয়েন্ট অ্যাক্সেস মডিফায়ার, সেখানে কি বলেছে দেখেন যে উই ক্যান ডিফাইন এনি প্রাইভেট অর প্রোটেক্টেড মেম্বার ইন মানে ইন অ্যান ইন্টারফেস, অল মেম্বার আর পাবলিক বাই ডিফল্ট। তার মানে কি আমরা ইন্টারফেসের মধ্যে মানে যে মেথডগুলো ডিক্লেয়ার করি বা যে ফিল্ডগুলো বা যে কনস্ট্যান্টগুলো ডিক্লেয়ার করি সেগুলোকে আমরা প্রাইভেট বা প্রোটেক্টেড ডিক্লেয়ার করতে পারবো না, যেহেতু বাই ডিফল্ট এগুলো সবই কি পাবলিক। আর এর ক্ষেত্রে যে হচ্ছে মানে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন ইন ডিক্লেয়ারিং প্রাইভেট আর প্রোটেক্টেড মেম্বার ইনসাইড অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা ইচ্ছে করলে প্রাইভেট মেথডও রাখতে পারি, প্রোটেক্টেড মেম্বারও রাখতে পারি, মানে আমরা প্রাইভেট প্রোটেক্টেড এই ধরনের আমরা ফিল্ডও ডিক্লেয়ার করতে পারি, মেথডও ডিক্লেয়ার করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, কোনো সমস্যা নেই। এরপর 9 নম্বর যে পয়েন্ট দেখেন কি বলছে যে এই ক্লাস ক্যান এক্সটেন্ড অনলি ওয়ান ক্লাস, বাট একটা ক্লাস কিন্তু শুধুমাত্র একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, বাট একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। সো এই ইন্টারফেসের মাধ্যমে আমরা কী করি, মানে আমরা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স আমরা ইউজ করতে পারি জাভাতে, তাই না? ওকে, এবং 10 নম্বর যে পয়েন্ট সেখানে বলছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা যে মেথডটা ডিক্লেয়ার করে থাকি, মানে আমরা যদি মানে কোনো নর্মাল কনক্রিট মেথড যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে ওই মেথডের মধ্যে কিন্তু আমরা ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেই করে ফেলতে পারি। তো সাব ক্লাস শুধুমাত্র ওই মেথডটাকে তখন সে অ্যাক্সেস করবে বা ওই মেথডটাকে শুধু কল করবে, তার কিন্তু মানে ওই মেথডটাকে ইমপ্লিমেন্টেশন করার বা মানে ওটার মধ্যে ডেফিনেশন অ্যাড করার কোনো দরকার নেই। বাট ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো আমরা লিখি শুধুমাত্র ইন্টারফেসের মধ্যে আমরা কিন্তু পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথডই আমরা লিখতে পারি। ইন্টারফেসের মধ্যে আমরা কিন্তু মানে ডেফিনেশন সহ বা ইমপ্লিমেন্টেশন সহ এই ধরনের কোনো মেথড আমরা লিখতে পারি না। সো ইন্টারফেসকে অ্যাকচুয়ালি যে সমস্ত চাইল্ড ক্লাস মানে ইনহেরিট করবে বা ইমপ্লিমেন্ট করবে সেই সমস্ত চাইল্ড ক্লাসকে অবশ্যই ওই মানে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে অবশ্যই কিন্তু মানে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাট মিনস কি তাদের বডি ক্রিয়েট করে বডির মধ্যে ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন অ্যাড করতে হবে। ওকে, লাস্ট 2টা পয়েন্ট আছে, সেটা হলো যে ডিফিকাল্টি ইন মেকিং চেঞ্জ। সো এই পয়েন্ট অ্যাকচুয়ালি কী বলছে দেখেন, খুবই ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট 11 এবং 12, একটু কনসেন্ট্রেশনের সাথে বোঝার ট্রাই করেন। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তো মানে অনেকগুলো চাইল্ড ক্লাস ইনহেরিট করে, তাই না? সো এমত অবস্থায় দেখা যাচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অনেকগুলো চাইল্ড ক্লাস ইনহেরিট করছে। এমত অবস্থায় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি নতুন কোনো মেথড আপনি অ্যাড করতে চান আপনি কিন্তু ইজিলি সেটা করতে পারেন, এটা কিন্তু কোনো ডিফিকাল্টি না, আপনি কিন্তু ইজিলি একটা মেথড অ্যাড করতে পারেন। এবং আপনি যদি কোনো কনক্রিট বা কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আপনি ডিক্লেয়ার করেন বা অ্যাড করেন তাহলে ওই সমস্ত চাইল্ড ক্লাসের কিন্তু ওই মেথডটাকে মানে ইমপ্লিমেন্ট করার দরকার নেই। তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনার হতেই পারে যে আপনি চাচ্ছেন কোনো একটা মেথড আপনার প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো একটা মেথড অ্যাড করতে পারেন, নন অ্যাবস্ট্রাক্ট মেথড বা কনক্রিট মেথড। তো সেগুলোকে কিন্তু চাইল্ড ক্লাসের ইনহেরিট করা বা ইমপ্লিমেন্ট করা কিন্তু বাধ্যবাধকতা নেই, তাই না? শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে তাদের কি মানে মাস্ট বি তাদেরকে মানে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। বাট ইন্টারফেসে কিন্তু বিষয়টা একটু ডিফিকাল্ট, যে একটা ইন্টারফেসকে ধরেন অনেক চাইল্ড ক্লাস মানে ইমপ্লিমেন্ট করে ফেলছে, মানে অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছে, কম্পাইলও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই অবস্থায় আপনি চিন্তা করেন যে ইন্টারফেসের মধ্যে আরেকটা নতুন মেথড অ্যাড করা দরকার। আপনি যদি এটা করেন তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে প্রজেক্টের মধ্যে। যখন আপনি করে থাকবেন তখন কী হবে, সমস্ত চাইল্ড ক্লাসের মধ্যে ইরোর দিবে, মানে সবগুলো চাইল্ড ক্লাস আর কিন্তু আর কম্পাইল মানে আর কিন্তু তারা কম্পাইল হতে পারবে না, কম্পাইলেশন ইরোর তাদেরকে অলরেডি দিয়ে দিবে। সো ইন্টারফেস ডিক্লেয়ার করতে হলে আগে থেকে আপনাকে ভেবেচিন্তে নিতে হবে যে কোন কোন মেথডগুলো আপনার প্রয়োজন। সো ইন্টারফেসের মধ্যে আমরা চাইলেই হঠাৎ করে মানে প্রজেক্ট রানিং থাকা অবস্থায় হঠাৎ করে আমরা নতুন কোনো মেথড অ্যাড করতে গেলে মানে ওই ইন্টারফেসকে যতগুলো চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করছে তাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ইন্টারফেস ডিক্লেয়ার করার আগে আমাদেরকে একটু ভেবেচিন্তে নিতে হবে যে কতগুলো মেথড অ্যাকচুয়ালি আমাদের ইন্টারফেসের মধ্যে ডিক্লেয়ার করা দরকার, ততগুলো মেথড আমরা ডিক্লেয়ার করবো। হ্যাঁ, ওকে। সো এখন 12 নম্বর যে পয়েন্ট সেটা কি বলছে যে কখন আপনি বুঝবেন যে আমার ইন্টারফেস ইউজ করা দরকার, কখন আপনি বুঝবেন যে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করা দরকার। সো আপনি যদি দেখেন যে এমন একটা মেথড আপনি ইউজ করতে চাচ্ছেন বা ডিক্লেয়ার করতে চাচ্ছেন
যেটার ইমপ্লিমেন্টেশন আপনি হালকা পাতলা জানেন, আপনি জানেন যে হ্যাঁ এই মেথডটা এই কাজটা করতে পারে, বাট আপনি শিওর না যেটা কী কাজ করবে, আপনি শিওর না। বাট আপনি আপনি ক্যালকুলেট এরিয়া নামে একটা মেথড, আপনি জানেন যে এই মেথডটা কী করবে, এরিয়া ক্যালকুলেট করবে। হ্যাঁ, এই মেথডটা কী এরিয়া ক্যালকুলেট করবে, এটা আপনি হচ্ছে মানে হালকা পাতলা আমি গেস করতে পারেন যে হ্যাঁ এটা স্কোয়ারের এরিয়া ক্যালকুলেট করতে পারে, বা এটা হচ্ছে সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে পারে, বা আপনি কিছুটা গেস করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারেন, বিকজ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি আপনি মানে কিছুটা ইমপ্লিমেন্টেশন অ্যাড করতেও পারেন। বাট যদি আপনি মানে ওই মেথডটার মানে কোনো ইমপ্লিমেন্টেশন কিছু না জানেন, আপনি মানে কিছুই জানেন না, মানে এটার এই মেথডটা যে অ্যাকচুয়ালি কী করবে বা এটা ইমপ্লিমেন্টেশন যে কী হতে পারে, আপনার এটা নিয়ে কোনো গেজও করতে পারতেছেন না, মানে আপনি কোনো আইডিয়া করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমপ্লিমেন্টেশন মানে ইন্টারফেস ইউজ করা বেটার, বিকজ ইন্টারফেসের মধ্যে কি মানে ইন্টারফেস কিছুই জানে না, সেই মানে ইন্টারফেসের মধ্যে যে আমরা মেথডগুলো লিখি, এটা মানে কি যে ইন্টারফেস ওই মেথডগুলো সম্পর্কে কিছুই জানে না, এর ইমপ্লিমেন্টেশন যে কী হতে পারে সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তার ইমপ্লিমেন্টেশন ক্লাসটাই শুধুমাত্র জেনে থাকে। তো আশা করি এই স্লাইডগুলো দেখার পর এই ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইগুলো নিয়ে আপনার আর কোনো মানে ফিউচারে কখনই কোনো কনফিউশন ইনশাল্লাহ ক্রিয়েট হবে না। সো আশা করি সবাই ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছেন, এবং আপনার বাসায় বসে এই স্লাইডগুলো আরও ভালোভাবে পড়বেন, নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ইন্টারফেস ক্রিয়েট করে আমি যে প্রোগ্রামগুলো দেখালাম সিমিলার টাইপের আপনারা নিজেরাও এইভাবে প্রোগ্রাম ক্রিয়েট করেন, অনেক ক্লাস ক্রিয়েট করেন, ইন্টারফেস ক্রিয়েট করেন, মানে কমপ্লেক্স রিলেশনশিপ ডেভেলপ করার ট্রাই করেন। দেন আপনি দেখেন যে আপনার মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করেন। এখন যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়, মানে আমার এই জাভার এই যে কোর্সটা অ্যাকচুয়ালি এই যে ক্লাসগুলো যে অ্যাকচুয়ালি দেখবে, যারা অ্যাকচুয়ালি 100% ক্লাসগুলোকে রিয়েলাইজ করতে পারতেছে, বুঝতে পারতেছে, সো আপনারা ফিউচারে যে কোনো ধরনের পৃথিবীর যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, সেটা হচ্ছে পাইথন, রিয়াক্ট নেটিভ, ফ্লাটার, কটলিন, যে কোনো ধরনের আপনি নেটিভ বা ক্রস প্ল্যাটফর্ম যেটা নিয়ে আপনি ফিউচারে কাজ করেন না কেন, মানে ভবিষ্যতে আপনার কাছে সব কিছু পানির মতো মনে হবে। জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ, যদি আপনি এটাকে ভালোভাবে মানে আয়ত্ত করতে পারেন, তাহলে পৃথিবীর আদার্স সমস্ত ল্যাঙ্গুয়েজ মানে সিরিয়াসলি বলতেছি যে আপনার কাছে ইজিলি পান্তা ভাত। আপনি পাইথন দেখবেন, পাইথন দেখে আপনার হবে এক সপ্তাহের মধ্যে সবই তো জানি, জাস্ট এগুলোকে মানে জাভাতে যে সিনট্যাক্স ইউজ করছে সিনট্যাক্সগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছে, ওগুলো হচ্ছে আরও সিম্পল, আরও ইজি, খুবই সোজা। পাইথন, ফ্লাটার, রিয়াক্ট নেটিভ মানে এগুলো খুবই ইজি। আর পিএইচপি, ASP.NET তো মানে জাভা শেখার পর আপনার কাছে আপনি তো পাত্তাই দেবেন না এগুলোকে। পিএইচপি বা ASP.NET মানে এই ডেভেলপারদেরকে আমি পাত্তাই দেবেন না, মানে তাদের কোনো ভাতি নেই আপনার কাছে, মানে এমন একটা অবস্থা হবে, মানে আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো হবে। বাট অবশ্যই এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা লেকচারগুলো ভালোভাবে আপনাকে রিয়েলাইজ করতে হবে, বাসায় বসে অনেকবার প্র্যাকটিস করতে হবে। যদি কোনো প্রবলেম ফেস করেন, স্ট্যাক ওভারফ্লোতে যাবেন, স্ট্যাক ওভারফ্লোতে প্রবলেমগুলো আপনি হচ্ছে আইডেন্টিফাই করার ট্রাই করবেন, সলভ করার ট্রাই করবেন। যদি আপনি না পারেন তাহলে তো আমি তো আসি, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমাদের কোর্সের ফোরামে আপনি করতে পারেন, আমার কাছে নক করতে পারেন। সো ডোন্ট ওয়ারি, স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।